which is called bargain process. So if there is a bargain, there must be a win-win situation of both parties. If there are two parties, then the process can be negotiated. Okay. So in business, it's quite common because no business can run without the help of other business or other people. হ্যাঁ, so it's very important. যখনই একটা বিজনেস একটা প্রবলেমে পড়ে, so they have to um, collaborate or migrate, migrate no, merge. Have to merge with other companies. এই শব্দগুলো একটু টেকনিক্যাল শব্দ, বিজনেসে ইউজ হয় টেকনিক্যাল এগুলো, হয়তো আপনারা একটু বুঝতে ঝামেলা হতে পারে শুরুর দিকে, বাট এগুলো খুব ইউজ হয় আর কি। যেমন মার্জ একটা শব্দ, মার্জ শব্দ আপনারা বোঝেন, মার্জ মিন্স দুটা একত্র হয়ে আরেকটা তৈরি করা আর কি। ধরেন দুইটা বিজনেস একসাথে হয়ে একটা বিজনেস হয়ে গেল। সাচ কাইন্ড অফ কি বলে বিজনেস অ্যাক্টিভিটিস ইজ কল্ড মার্জ। আমরা গতকাল কথা বলছিলাম জয়েন্ট ভেঞ্চারের কথা। জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, ভেঞ্চার মানে হচ্ছে এক একটা বিজনেসকে ভেঞ্চার বলা হয়। সো ইফ two ventures or businesses work cooperatively or simultaneously, jointly, that is called joint venture. একসাথে যদি কোনো দুইটা বিজনেস একসাথে হয়ে কোনো কাজ করে। আচ্ছা, এখানে আমরা দেখেছিলাম, এক্সাম্পল দেখেছিলাম, উম, আহ, Tech Vision and Electromark makers এর। Then key principles of collaborative, কি প্রিন্সিপাল আছে, মানে একটা নেগোসিয়েশন করার আগে কোলাবোরেটিভ কি দেখতে হবে, যেমন ফোকাস অফ ইন্টারেস্ট, নট পজিশন। ধরেন দুইটা বিজনেসের দুইটা কারিকুলাম, মানে দুই ধরনের স্ট্রাকচার, একটা অনেক বড় বিজনেস আর একটা ছোট বিজনেস, বাট দে নিড ইচ আদার, তো তাদের নিজেদের দরকার। দ্যাটস ওয়াই দে আর ফোকাসিং অন ইন্টারেস্ট, নট পজিশন। বিল্ড রেপোর্ট অ্যান্ড ট্রাস্ট, তাহলে বিশ্বাস করা, উইলিং টু মেক কনসেশন, দুজনে ছাড় দেওয়ার থাকতে হবে। For remain adaptable and open-minded, it has to be open-minded. Both has to be open-minded. হ্যাঁ, মানে ওপেন মাইন্ডেড মানে হচ্ছে যে কোনো শর্ত মেনে নেয়া না, মানে দুইজনের আহ, কি বলে কথা বলার থাকতে হবে আর কি, মানে কোনো ডিক্টেটরশিপ থাকবে না। আচ্ছা, তো এগুলো আমরা মোটামুটি পড়লেই বুঝবেন। প্রিপারেশন ইজ কি, কমিউনিকেশন, ক্রিয়েটিভ ডিল মেকিং। আচ্ছা, সো ইমপ্যাক্ট ইন বিজনেস কমিউনিকেশন, কি ইমপ্যাক্ট আমরা দেখিয়েছিলাম। 7 ধরনের ইমপ্যাক্ট আছে, যেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছিলাম। কমিউনিকেশন প্ল্যানিং ফর ইমপ্যাক্ট, কি ধরনের ইমপ্যাক্ট আসতে পারে। এই যে একটা নিউ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট লাইন ইউজ করেছে, সেটার অল্টারনেটিভ। আচ্ছা, আপনারা এক্সাম্পল গুলোর উপর বেশি জোর দেবেন, নট অনলি শুধু কি কাকে বলে। হ্যাঁ, এভাবে হয়তো না বুঝতে পারে, ইউ হ্যাভ টু শো দ্য এক্সাম্পল অ্যান্ড ডিফাইন উইথ দ্য এক্সাম্পল, মানে উইদিন এক্সাম্পল। এক্সাম্পলের সাথে আপনি কানেক্ট করে দেখাবেন যে এই পয়েন্টে এই এক্সাম্পল এটা হয়েছে। হ্যাঁ, দেন দ্যাট উইল বি মোর ক্লিয়ার। সো এক্সাম্পল গুলো আপনারা ভালো করে করবেন, খেয়াল রাখবেন। সো ক্রাইসিস কমিউনিকেশন আমরা দেখেছিলাম, বিভিন্ন রকমের ক্রাইসিস বিজনেসে হইতে পারে, যখন করোনাকালীন ক্রাইসিস, শেয়ার বাজার ধস পড়তে পারে, শেয়ার বাজার যদি লস করে বা ইয়ে কি বলে সূচক কমে যায়, শেয়ার শেয়ার ইন্ডেক্স যদি কমে যায়, তারপরে প্রাইস ওঠানামা, তারপর বহির্বিশ্বের কোনো এক্সটার্নাল কোনো নিউ রুলস এন্ড রেগুলেশনস, যেমন রিসেন্টলি ইউএসএ তে যে ট্যারিফটা দিল, এটার জন্য আমাদের রেডিমেড গার্মেন্টস অনেক প্রবলেম সম্মুখীন হতে হবে। সো সাচ কাইন্ড অফ
scenario, businesses can go through some crisis moments. So, how to deal those problems that are discussed in this section. এখানে একটা ছোট করে এক্সাম্পলও দেওয়া আছে যেটা প্রোডাক্ট রিকল। তিন ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে: এমপ্লয়ি লে অফ, প্রোডাক্ট রিকল, পাবলিক হেলথ ইমার্জেন্সি। আমাদের এটা ছিল প্রোডাক্ট রিকল নিয়ে, যে প্রোডাক্ট নষ্ট ছিল ওটা তুলে নিয়ে নিয়ে নেওয়া হয়েছে। সেখানেই 7টা ক্রাইসিস কমিউনিকেশন স্ট্র্যাটেজি এই এর সাথে এটা কি বলে, এই এক্সাম্পলের ভেতরে এটা দেখানো হয়েছে। ইমিডিয়েট ইন্টারনাল ব্রিফিং, পাবলিক স্টেটমেন্ট দিয়েছে, কমিউনিকেশন ক্যারেক্টারিস্টিক্স, লং টার্ম রেপুটেশন ম্যানেজমেন্ট, আউটকাম কি হলো। তো এই এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, এই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে যে একটা কি বলে, এখানে যেমন তিনটা আছে। সো উই ক্যান সে দ্যাট ডিসকাস অ্যাবাউট দ্য crisis communication strategy with a proper example related to health industry business, এই ধরনের আর কি। সো ইউ হ্যাভ টু মেক আপ এইট উইথ, কনসেপ্ট একই থাকবে, সিনারিও সব একই থাকবে, জাস্ট বিজনেস হয়তো চেঞ্জ হইতে পারে। সো এখানে এই কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট আর কি, ক্রাইসিস ম্যানেজমেন্টে এরকম এক্সাম্পলের ইয়েতে আসতে পারে। আর উপরে দু তিনটা আমরা দেখেছিলাম, নেগোসিয়েশন কি, নেগোসিয়েশনের প্রিন্সিপাল গুলো কি। আচ্ছা, এটা চলে গেল। তাহলে এটা হচ্ছে এতটুকু যেটা পড়লাম আমরা। আহ, একটা নেগোসিয়েশন, যদি একটা বিজনেস একটা বিজনেস সাথে নেগোসিয়েশন করে তখন কি হতে পারে, অ্যান্ড ইফ নেগেটিভ নিউজ দিতে হয়, বিজনেস আসে কোনো বিজনেস সম্পর্কে অথবা ক্রাইসিস মোমেন্টে যদি পড়ে, সো হাউ টু ডিল উইথ সাচ সিচুয়েশন। এটা এগুলো একটু হায়ার লেভেলের, মানে ম্যানেজমেন্ট লেভেলের অ্যাক্টিভিটিস। সো আপনারা হয়তো ভাবতে পারেন আমাদের কি হইতে পারে। এখন আপনারা ধরেন নিজের বিজনেস থাকতে পারে ফার্স্ট অফ অল, অ্যান্ড ইন ফিউচার আপনারা যখন বিজনেস চাকরি করবেন, জব মানে তো আসলে সারা জীবন একই পজিশনে থাকবেন তা না। ইউ মে বি প্রমোটেড টু দি ম্যানেজমেন্ট লেভেল। হ্যাঁ, সো কিভাবে হবেন? সো ম্যানেজার বা ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকবে তারা দেখবে যে ডু ইউ হ্যাভ দি লিডারশিপ ক্যাপাবিলিটি অর নট। হ্যাঁ, হাউ হাউ টু ডিল ইন ডিফারেন্ট সিচুয়েশন, ক্রাইসিস মোমেন্টস। হ্যাঁ, কিভাবে আপনি ওগুলোকে ট্যাকেল দিচ্ছেন। হ্যাঁ, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লার্ন ফ্রম বিগিনিং or scratch how to deal with those situations. আচ্ছা, নেক্সট ওয়ান ইজ a smart technique for writing requirements. ঠিক আছে, এখন আপনাদের মনে হইতে পারে কিছু জিনিস আহ, কি বলে, ইউ ক্যান নট কানেক্ট দোজ টপিকস। হ্যাঁ, বা মনে হইতে পারে এমনি পড়ার জন্য পড়া, বাট দোজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য বিজনেস কালচার আর বিজনেস সিনারিও। হ্যাঁ, মানে আগেই বলেছি যে wherever you go for job or anything, you must your purpose is to serve the business. বিজনেসটা যদি ইমপ্রুভ না করে, your improvement is not possible in that company. So that's why it's very important to know the culture of the business and how to deal different situation. এখানে একটা নতুন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে স্মার্ট টেকনিক ফর রাইটিং রিকোয়ারমেন্টস। রাইটিং এর আমরা অনেক কিছু জানি, যে রাইটিং বিজনেসের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইউ হ্যাভ টু রাইট letters, invoices, cash memos, email, হোয়াটসঅ্যাপ মেসেজেস, হ্যাঁ, তারপর অ্যাডভার্টাইজমেন্ট, তারপর প্রমোশনস, social media purpose. There are lots of writings you have to write in the business to promote or to circular any news. হ্যাঁ, বিভিন্ন, যেমন প্রপোজাল, আপনি কোম্পানি আপনাকে সেলস টার্গেট দিচ্ছে। হ্যাঁ, দ্যাটস কাইন্ড অফ রিটেন ডকুমেন্ট। You are showing presentation on some data uh, or information. So those also have to be written. So writing is quite common in business. তো এই শুধু লিখলে তো হবে না, কারণ বিজনেসে টাইম ইজ মানি, সোজা কথা। বিজনেস ডাজন্ট হ্যাভ এনাফ টাইম, কারণ আপনাকে যতক্ষণ কাজ করাচ্ছে ততক্ষণ টাকা দিচ্ছে। সো
time is the main constraint. So in such kind of scenario, we have to follow a smart technique that is called a smart. একটা টেকনিক ফলো করতে হয় যেটা is called smart. So smart কি? S is for specific. Whatever you are writing, you are writing be specific. May say, you may see the official letters or official emails are quite simple and to the point and short. মানে অনেক লম্বা গল্প বিজনেস লেটারে লেখা হয় না বা মেইলে লেখা হয় না, একটা ছোটখাটো একটা ইনফরমেশন দেয়া থাকে। যে হোয়াট ইজ মাই পারপাস অফ টেলিং ইউ or sending mail to you এটার কারণ কি? So it has to be specific. Specific মানে একদম to the point আর কি। So make your goal specific and narrow for more effective planning. narrow down করতে হবে আসলে কি চাই, ঠিক আছে? Then measurable. So the question is, whatever you're saying or writing, it is it measurable? Measurable money if you can measure it. Make sure your goal and progress are measurable. আপনি এটা কিভাবে মেজার করবেন? আহ, যেমন ধরেন কেপিআই। কেপিআই is a way of measure your performance or performance of the employees. হ্যাঁ, কি পারফরমেন্স করেছে, হোয়াট ইজ দ্য মেজারমেন্ট, এটার উপর নির্ভর করে অনেকের প্রমোশন নির্ভর করে। সো মেজারেবল হতে হবে। Then achievable, তাহলে whatever you are saying the target or setting the goal, it has to be achievable. অ্যাচিভ করতে হবে, অস্বাভাবিক কিছু দিলে হবে না। সাপোজ এমডি সেলস টার্গেট দিচ্ছে ধরেন একটা এরিয়াতে কথার কথা 1 কোটি। Suppose the people living at that area is 1000 and 1000 লোক বাস করে। So if you consider compared to the target, the people or customer are lower, because 1000 টি আপনার কাস্টমার হবে না। So you have to measure that is it achievable or not. So যে কোনো টার্গেট বা রাইটিং যখন দিব, যখন দেওয়া হবে, সেটা অবশ্যই অ্যাচিভেবল হতে হবে। Then relevant, is it relevant or not? Must the business communication or whatever you are saying, target or proposal, whatever you are giving in the presentation or whatever, it must be relevant what you are saying with it. ধরেন আপনি আহ, কোন একটা প্রোডাক্টের সেল নিয়ে কথা বলছেন, সেটার সাথে আপনি ইন্টারনাল কোনো সেল ধরেন বাংলাদেশের একটা এরিয়াতে ধরেন হ্যাঁ, সো বাংলাদেশে ধরেন আশুলিয়াতে একটা টার্গেট দেয়া হলো, সেলস টার্গেট। কিন্তু সেলস টার্গেট যখন প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে ইউএস এর ট্যারিফের কথা। বাট ইউএস এর ট্যারিফ যেটা, এটা অবভিয়াসলি একটা এক্সটার্নাল প্রবলেম, বাট ইটস রিলেটেড টু এক্সপোর্ট অফ দ্য বিজনেস। আমার লোকাল প্রোডাক্ট বিক্রি করতে গেলে দ্যাট ডাজন্ট সাফার অর এনি ইম্প্যাক্ট অন ইট। তো এই ধরনের ক্ষেত্রে আমাকে রেলিভেন্ট ডেটা দিতে হবে। এন্ড লাস্ট ওয়ান ইজ টাইম বেসড। টাইম বেসড মিনস অবভিয়াসলি দেয়ার শুড বি টাইম লিমিট। আপনাকে যেটাই দেওয়া হোক, অনন্তকাল ধরে আপনি বিজনেস করবেন না বা অনন্তকাল ধরে কোনো টার্গেট দেওয়া হয় নাই। সো দেয়ার শুড বি টাইম বেসড। এগুলো আমরা দেখি অলওয়েজ, যে কোনো কিছু বলা হয় 1 বছরের মধ্যে করবেন, 1 মাসের করবেন। হ্যাঁ, অবভিয়াসলি all activities should be within a time limit. আচ্ছা, আমরা একটা ছোট করে উদাহরণ দেখি। 2টা এক্সাম্পল দেওয়া আছে। আমরা স্মার্ট টেকনিকটা ইউজ করে, ওই আগেই যে বলছিলাম আমাদের এক্সাম্পল গুলো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি কাকে তো
বলা হয়, বাট আপনি যদি এক্সাম্পল দিয়ে দেখান তাহলে বোঝা যায় যে ইউ গেট দ্য পয়েন্ট আর কি। সো একটা এক্সাম্পল দেখি স্মার্ট টেকনিক কিভাবে লেখা হয়। সাপোজ এটা এক ধরনের টার্গেট সেট করা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে। সো দ্য নিউ মোবাইল অ্যাপ, একটা মোবাইল অ্যাপের কথা বলা হচ্ছে, রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন করবে ইউজিং দেয়ার ইমেল, ইমেল ইউজ করে উইদিন 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে উইথ দ্য নিউ মোবাইল অ্যাপ, নতুন মোবাইল অ্যাপটা যেটা আসছে সেটাকে। সো এ সাকসেস রেট, তাহলে আমার সাকসেসের টার্গেট কত? 99%। যতজনকে আমি ইয়ে করছি 99%ই আমি টার্গেট করছি যে করতে হবে সাকসেস রেট। এটা আমার টার্গেট বাই দ্য এন্ড, তাহলে টাইম কি? এন্ড অফ Q3 2025। আচ্ছা, এই Q3 মানে কত বলুন তো, কি বলুন তো? Q3 2025 কি বলতে পারবেন? আছেন ইংরেজি লাইনে 9 কি? মাসের মধ্যে স্যার। হ্যাঁ, Q3 means 9 months, Q1 3 months, Q2 6 months, Q3 9 months। আচ্ছা, সো এখানে তাহলে আমরা এই যে একটা মিশন স্টেটমেন্ট দিল বিজনেস, এখানে আমরা কি কি ফলো করলাম দেখি। স্পেসিফিক, তাহলে আমার টার্গেট কি? টার্গেটটা দেখতে হবে। টার্গেট হচ্ছে ইউএস রেজিস্ট্রেশন ভাইয়া ইমেল। আমি রেজিস্ট্রেশন করাইতে চাচ্ছি ইমেল দিয়ে, এটা আমার টার্গেট। সো ইট ইজ স্পেসিফিক, আমি কি চাই। মেজারেবল, তাহলে আমি কত পার্সেন্ট আমি সাকসেস রেট চাই? 99% সাকসেস রেট চাই। ঠিক আছে, তাহলে এটা আমি মেজার করতে পারছি যে কত পার্সেন্ট আমার এটা অ্যাচিভেবল, সরি, মেজার কত পার্সেন্ট আমার টার্গেট থাকতে পারে। দেন কমপ্লিশন উইদিন 2 মিনিটস, আচ্ছা যে অ্যাচিভেবল, এটা অ্যাচিভেবল কিনা। তাহলে ফিজিবল উইথ দি কারেন্ট টেকনোলজি, এটা এখানের মধ্যে নাই কারণ আমার টেকনোলজি, এটা আমার ইন্টারনাল স্ট্রেংথের ব্যাপার, আমার আছে কি নাই সেটার উপর ঠিক করা হবে। যদি না থাকে বলা হবে নট অ্যাচিভেবল, কারণ আমার ওই লেভেলের কারেন্ট টেকনোলজি নাই। তাহলে আমরা কারেন্ট টেকনোলজি ইয়ে করে দেখলাম, বিচার করে দেখলাম যে অ্যাচিভেবল, কারণ বলছে ফিজিবল উইথ কারেন্ট টেকনোলজি। দেন রেলিভেন্ট, ইজ ইট রেলিভেন্ট? ইম্পর্টেন্ট ফিচার ফর ইউজার অনবোর্ডিং, তাহলে আমার ইউজারদের যে অ্যাক্টিভিটিস, হ্যাঁ, বা আমি যার সাথে কমিউনিকেশন যে আরো স্ট্রং করতে হলে ইট হ্যাজ টু বি completed with the business. It's very important for the features of the business. So এই কারণে বলছে এটা রেলিভেন্ট কিনা। Obviously it is relevant to the business. Last one is time bound, এই যে ডেডলাইন বাই দ্য এন্ড অফ Q3, এটা তো বোঝাই যাচ্ছে it is my টাইম লিমিট, এই এর মধ্যে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল টুটা দেখি, অর্থাৎ এটা যেহেতু বুঝছে এটাও বোঝা যাবে। দি কোম্পানি ওয়েবসাইট, তাহলে একটা কোম্পানি ওয়েবসাইটের কথা বলছে, মাস্ট লোড কমপ্লিটলি উইদিন 3 সেকেন্ডস। হ্যাঁ, তাহলে ওয়েবসাইটটা লোড করবে 3 সেকেন্ডের মধ্যে অন এ স্ট্যান্ডার্ড 4G কানেকশন। কি ধরনের কানেকশন? 4G কানেকশন ফর অ্যাট লিস্ট 95% অফ ইউজার্স। তাহলে অন্তত 95% লোক যেন এই ধরনের 3 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারে অফ ইউজার্স বাই ডিসেম্বর। তাহলে আমার এটা টাইম লিমিট। তাহলে স্পেসিফিক কিনা? অবশ্যই ওয়েবসাইট লোডিং টাইম আমি 3 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইট করতে চাই। মেজারেবল, মেজার করতে পারছি কিনা? হ্যাঁ, 3 সেকেন্ডের মধ্যে আমি করতে চাই, যে মেজার দিচ্ছে আমার, এটা 3 সেকেন্ডের মধ্যে করতে হবে। অ্যাচিভেবল, অ্যাচিভেবল কিনা? রিয়েলিস্টিক গিভেন কারেন্ট ওয়েব টেকনোলজিস এন্ড রিসোর্সেস, তাহলে এটা বলছিলাম যে আমি এটা আমার স্ট্রেংথ দেখে তারপর ঠিক করতে হবে যে আমার কারেন্ট টেকনোলজি আছে কিনা। যদি থাকে ইট ইস অ্যাচিভেবল, যদি না থাকে ইটস নট অ্যাচিভেবল। রেলিভেন্ট কিনা? এনহ্যান্সেস ইউজার্স এক্সপিরিয়েন্স এন্ড রিডিউসেস বাউন্স রেট, তাহলে এটা আমার কি হবে? তাহলে আমার ইউজার এক্সপিরিয়েন্স আরো ভালো করবে এবং বাউন্স রেট যদি
ডিলে হয়, পিপল চলে যাবে ইয়ে থেকে, ওয়েবসাইট থেকে, ইউজ করবে না, না করে চলে যাবে। সো অবশ্যই এটা যদি আমার ইমপ্রুভ করা যায় আমার বিজনেসের জন্য ভালো। সো দ্যাট ইজ কল্ড রেলিভেন্ট। টাইম বাউন্ড, which we know the deadline. So there is a time limit, uh, which is December 31st, 2025. It is the time limit. আচ্ছা, so when a smart needed, তাহলে আমি তো স্মার্ট বুঝলাম যে আচ্ছা এই পাঁচটা ক্যাটাগরি যদি থাকে আমার এই এটা একটা স্মার্ট রাইটিং হবে। বাট কখন ইউজ করব? মোস্ট অফ দ্য টাইমই ইউজ করতে হয়, বাট এখানে কিছু স্পেসিফিক বলা আছে। সেটা কি? when setting goals or objectives. So most of the time এটা বেশি ইম্পর্টেন্ট যখন আমরা কোনো গোল সেট করি আর অবজেক্টিভ সেট করি। যেমন ধরেন যেটার কথা বলছিলাম যে টার্গেট সেলস। ইফ ইউ আর গিভিং ইন এ টার্গেট ফর ইয়োর বিজনেস, যে আমার এত ইয়ে লাগবে, এমপ্লয়ি লাগবে, so that's kind এত সেলস লাগবে, so it's a kind of goal settings, objectives. So when you want clear actionable goals in projects, business, education or personal development. আচ্ছা, next one is writing requirements or specification. তো যখন কোনো কিছু রাইটিং দরকার হবে, হুম, তাহলে কি টু এনশিওর প্রজেক্ট রিকোয়ারমেন্টস আর ক্লিয়ার, টেস্টেবল, এনার্জি। যখন আমরা কোনো প্রজেক্টে হাত দেই, কারণ একটা কোম্পানির বিভিন্ন রকম প্রজেক্ট হইতে পারে, ঠিক আছে? আহ, এক- ধরেন একটা রেডিমেড গার্মেন্টস, যারা বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে, সো তাদের একটা নতুন প্রজেক্ট আসছে যে সামনে শীতকাল আসবে, আমরা এখন থেকে শীতের ড্রেস তৈরি করব, ঠিক আছে? সো একটা এর জন্য পুরো আলাদা একটা সেট আপ লাগবে। যদি আমি জ্যাকেট করতে চাই বা শীতকালীন ড্রেস করতে চাই, দা পুরো স্ট্রাকচারই আলাদা। আমার অন্য রকমের উল লাগবে, অন্য রকমের সেলাই লাগবে। হ্যাঁ, সেটা পুরো ভিন্ন। এখন এই যে ভিন্নটা আমি করতে বলছি, ম্যানেজমেন্ট অবশ্যই জিজ্ঞেস করবে তো এটার ফিজিবিলিটি কি, যেটাকে আমরা অনেক সময় ফিজিবিলিটি রিপোর্ট বলি। তো এই ফিজিবিলিটি রিপোর্টে আমাকে প্রজেক্ট রিকোয়ারমেন্টস আর ক্লিয়ার, মানে প্রজেক্ট, এই প্রজেক্ট কেন দরকার এটা ক্লিয়ার করতে হবে। It means we can show that if it is winter, our regular product will be sold less than now. So what can I do on that situation? Because 3 to 4 months are related to winter, and we also can export winter products or winter clothes. So is it testable? অবশ্যই টেস্টেবল, কারণ আমার দেশের মধ্যে এটা একটা চাহিদা আছে, ডিমান্ড আছে। সো ইউ ক্যান ডু দ্যাট অ্যান্ড অ্যাচিভেবল। এটা বললাম অ্যাচিভেবল অলওয়েজ নিডস মোর অ্যানালাইসিস আর মোর ইনফরমেশন, কি যে আমার ওরকম সেট আপ আমি দিতে পারবো কিনা, আমার জায়গা আছে কিনা, আমার ওরকম কি বলে শিপমেন্ট আছে কিনা, তারপর মেশিন আছে কিনা, ওরকম লেবার আছে কিনা। সো যদি এগুলো থাকে দেন উই ক্যান সে ইটস অ্যাচিভেবল। আচ্ছা, লাস্ট ওয়ান না, থার্ড ওয়ান ইজ পারফরমেন্স ম্যানেজমেন্ট ফর সেটিং এমপ্লয়ি অর টিম পারফরমেন্স টার্গেটস দ্যাট আর ফেয়ার অ্যান্ড মেজারেবল। তো সাধারণত যখন এমপ্লয়ি অথবা কোনো টিম একসাথে কাজ করে, তাদের তখন টার্গেট সেট করে দেওয়া হয়, হ্যাঁ, যে আপনারা কাজ করবেন। সো তখন এটা যদি ক্লিয়ার না হয় ইনফরমেশনটা, সো দেয়ার উইল বি এ কনফিউশন অ্যামং দি মেম্বার্স অফ দি টিম, or among the employees. So it's very important to uh, set the goal properly or provide information clearly. Planning and strategy. So আপনি যখন কোনো প্ল্যানিং করছেন, ঠিক আছে, বিজনেসের জন্য, so when developing business plans, marketing strategies or operational plans to make sure targets are practical and aligned. So এটা ক্লিয়ার হইতে হবে
আপনি কি প্ল্যান করছেন এটা যদি ভ্যাগ হয়, ভ্যাগ মানে অস্বচ্ছ, যে ইটস নট ক্লিয়ার, then it will not be a good communication or good uh, information আর কি for to the other parties, মানে obviously যখন প্ল্যানিং করা হয় এবং স্ট্র্যাটেজি সেট করা হয় তখন এটা ক্লিয়ার করা হয়। প্রবলেম সলভিং এন্ড ডিসিশন মেকিং to define what success looks like before implementing solution, ঠিক আছে? আহ, so to define what success looks like, তাহলে সাকসেস কিরকম বিফোর ইমপ্লিমেন্টিং সলিউশনস, এটা হচ্ছে উম, এক ধরনের প্রোটোটাইপ, যেটা আমরা বলি কোনো কিছু ইমপ্লিমেন্ট করার আগে একটা প্রোটোটাইপ যদি করা হয়, সো সেখানেও সেটা যদি দেখানো যায় দেন ইট উইল বি মোর ক্লিয়ার, যে এইভাবে করলে ইট উইল বি মোর স্পেসিফিক আর কি। সো এই ধরনের রিকোয়ারমেন্টসে আমরা স্মার্ট টেকনিক ইউজ করি, যদিও আমাদের বোথ ইন পার্সোনাল লাইফ অ্যান্ড বিজনেস লাইফ, আমরা যদি নিজেদের লাইফে চিন্তা করি, পার্সোনাল লাইফে স্মার্ট খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যে কোনো ইনফরমেশন যখন কোথাও দিবেন, দ্যাট হ্যাজ টু বি ক্লিয়ার, হ্যাঁ, যেন কোনো অস্বচ্ছ না থাকে, সবার কাছে প্রপার ইনফরমেশনটা যায়। আচ্ছা, তাহলে এটা চলে গেল আমাদের স্মার্ট। স্মার্ট নিয়ে আমাদের স্মার্ট কি একটা এক্সাম্পল দেখালাম, এবং when smart needed এটা নিয়ে আলোচনা করলাম। লাস্টে একটা টপিক আছে, এটা একটু অন্যরকম। অন্যরকম মিন্স এটার থেকে একটু আলাদা। এখানে একটা গাইডলাইন নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, গাইড, যেটা হচ্ছে গাইডলাইন ভার্সন 3। এখন গাইডলাইন মানে কি? গাইডলাইন মানে হচ্ছে কোনো কিছু ফিক্স করে দেওয়া বা কোনো কিছু ওয়ে বলে দেওয়া, যে এটা কোনো একটা পথের, যে ডেস্টিনেশনের আপনি কোথায় যেতে চান, তো ওই ডেস্টিনেশনে যেতে হলে আপনি কোন কোন পথ দিয়ে গেলে আপনি যেতে পারবেন বা ওটা পৌঁছাতে পারবেন, দ্যাট ইজ কল্ড গাইডলাইন। আপনি একটা ঠিকানায় যাবেন, তো আপনাকে একটা পথ ধরে যেতে হবে, হ্যাঁ, টু রিচ দ্যাট ডেস্টিনেশন। তো একটা গাইডলাইনের কথা বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ব্যাবক। ব্যাবক গাইডলাইন। ব্যাবকটা কি? ব্যাবক হচ্ছে বিজনেস অ্যানালাইসিস বডি অফ নলেজ। ওই যে আমরা বিজনেস অ্যানালাইসিসের কথা বলছি, বিজনেসকে কিভাবে অ্যানালাইসিস করা যাবে, একটা বিজনেসকে কিভাবে ভাগ করা যাবে, দ্যাট ইজ কল্ড বিজনেস অ্যানালাইসিস। বিজনেস অ্যানালাইসিসে এই যে ব্যাবক গাইড, যেটাকে বলা হচ্ছে, দ্যাট ইজ কল্ড ব্যাবক গাইডলাইন ভার্সন 3। এটা কিন্তু থার্ড ভার্সন ব্যাবক গাইডের। আচ্ছা, কে দিচ্ছে? হ্যাঁ, এটা দিচ্ছে আইআইবিএ। এটার ইনস্টিটিউশনটার নাম হচ্ছে আইআইবিএ, ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যানালাইসিস। ঠিক আছে? বিজনেস অ্যানালাইসিস করার জন্য একটা ইনস্টিটিউশন আছে, যেটার নাম হচ্ছে আইআইবিএ। ঠিক আছে? এটা ইন্টারন্যাশনাল একটা বিজনেস অর্গানাইজেশন। তারা বিজনেস অ্যানালাইসিসের উপর আপনার ইয়ে করে, কি বলে, প্রফেশনাল ডিগ্রি দেয়। যেমন ধরেন সি এর, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সিএ বলা হয়, প্রফেশনাল ডিগ্রি। ডাক্তারদের জন্য আছে, ল ফার্মের জন্য আছে, আপনাদেরও মনে হয় আছে, ইঞ্জিনিয়ারদের আলাদা একটা বডি আছে যারা ইঞ্জিনিয়ার ইয়ে দেয়। বাংলাদেশে আছে কিনা জানি না, আপনারা বলতে পারবেন। বিদেশে আছে। আহ, তারপরে মানে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়। তারপর বারে পরীক্ষা দিলে ল হওয়া যায়, কি বলে, অ্যাডভোকেট হওয়া যায়। সো এই ধরনের শুধুমাত্র বিজনেস অ্যানালাইসিস নিয়ে একটা ইনস্টিটিউশন আছে, যাকে বলা হয় আইআইবিএ। আচ্ছা, তারা কি করছে? provides a comprehensive framework for requirements management within business analysis. এটা একটা comprehensive framework দিচ্ছে। হ্যাঁ, framework মানে guideline for requirements management within business analysis. তাই business analysis এর মধ্যে একটা proper guideline দিচ্ছে। এবার it outlines key tasks and activities for
managing the life cycle of requirements from elicitation to verification, ensuring they are effectively managed and maintained throughout the project. ঠিক আছে, একটা বিজনেস অ্যানালাইসিস যখন করতে যাব, we need elicitation, verification, ensuring they are effectively managed and maintained throughout the project. তাহলে কি বলছে, একটা বিজনেস অ্যানালিসিস এলিসিটেশন, এলিসিটেশন মানে কি, এলিসিট, এলিসিট মানে কোনো কিছু থেকে সংগৃহীত, তুলে আনা। ঠিক আছে, তাহলে যে বিজনেস প্ল্যানটা আসছে এটা অবভিয়াসলি একটা কোনো কিছু থেকে এলিসিট করা, বা বিজনেস প্ল্যানটা আসছে কারো মাথা থেকে বা কোনো ম্যানেজমেন্ট থেকে, যে আমরা একটা প্রজেক্টে হাত দিব। হ্যাঁ, সো এটা একটা স্টেপ নেওয়া হচ্ছে, দ্যাট ইজ কল্ড এলিসিটেশন। এবার প্রজেক্ট তো নেওয়া হলো, নেক্সট কাজ ইজ ভেরিফিকেশন। ভেরিফিকেশন কি, ভেরিফিকেশন হচ্ছে ইজ ইট অ্যাচিভেবল অর নট। ঠিক আছে, কারণ আমি এটা কেন করছি, ঠিক আছে, এটা আমাকে ভেরিফাই করতে হবে যে আমার প্রজেক্টটা ইজ ইট হেল্পফুল ফর মাই বিজনেস অর নট। সো দ্যাট ইজ কল্ড ভেরিফিকেশন। নেক্সট, এনশিওরিং দে আর ইফেক্টিভলি ম্যানেজড। তারপরের কাজ হচ্ছে ইফেক্টিভলি ম্যানেজ হচ্ছে কিনা সেটা এনশিওর করা, অর্থাৎ যে কোনো প্রজেক্ট এনশিওর, কি বলে, ম্যানেজিং ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। একটা যে কোনো প্রজেক্ট যদি আপনি ঠিকভাবে ম্যানেজ করতে না পারেন, একটা ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু আছে, যেমন কি কি থাকতে পারে, অ্যাকাউন্টস থাকতে পারে, মার্কেটিং থাকতে পারে, এমআইএস থাকতে পারে, সাপ্লাই চেইন থাকতে পারে, এইচআর থাকতে পারে। সো অল দ্য পার্টস হ্যাজ টু বি ম্যানেজড, এন্ড লাস্ট ওয়ান ইজ ম্যানেজড, মেনটেইন থ্রু আউট দ্য প্রজেক্ট। তো এটা পুরো সময়টা জুড়ে মেনটেন করে চলতে হবে। So the Babok Guide also defines business analysis practices and provides a common language for business analysts. তাহলে কি হচ্ছে, এই ব্যবক গাইডলাইনটা ফলো সব বিজনেস অ্যানালাইসিসে প্র্যাকটিসেসে ইউজ করা যাবে এবং প্রোভাইড এ কমন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সব যারা বিজনেস অ্যানালিস্ট আছে, আমরা বিজনেস অ্যানালিস্ট সব খুব কমনলি শুনি এখন, আমরা জানি বিজনেস অ্যানালিসিস কত ইম্পর্টেন্ট নাওয়াডেজ। বিজনেস অ্যানালিস্টদের এখন হাই ডিমান্ড। কারণ কি, এই একটা কারণে, একটা বিজনেস গ্রো করতে হলে ইন্টারনাল and এক্সটার্নাল কি বলে ইন্সপেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সব বিজনেস অ্যানালিস্টরা যদি এই ব্যবক গাইড ফলো করে, দেন ইট উইল বি ইজিয়ার টু কম্পেয়ার উইথ আদার কোম্পানিজ। হ্যাঁ, তাহলে সবাই একই গাইডলাইন ফলো করছে। যেমন অ্যাকাউন্টিং ধরেন, অ্যাকাউন্টিং এর একটা নিজস্ব গাইডলাইন আছে, যেটাকে আমরা বলি আইএফআরএস, আইএএস। হ্যাঁ, এই গাইডলাইন গুলো ফলো করে, এটা ইন্টারন্যাশনাল একটা বডি দেয়, আইএএসপি। তো ওখানে এক ধরনের থাকে। তারপর ম্যানেজমেন্টের যেমন গাইডলাইন, তারপর মার্কেটিং এর কিছু গাইডলাইন আছে। সো বিজনেস অ্যানালাইসিস এই গাইডলাইন ফলো করে বিজনেস অ্যানালাইসিস করা হয়। আচ্ছা, একটা উদাহরণ আমরা দেখব। তো কি পয়েন্টস অ্যাবাউট ব্যবক গাইড, কি কি পয়েন্ট আছে। ফার্স্ট হচ্ছে পারপাস, কেন আমি ব্যবক গাইড ভার্সন 3 ফলো করব। টু ডিফাইন দ্য স্কিলস, নলেজ এন্ড টাস্কস দ্যাট বিজনেস অ্যানালিস্টস need to perform effectively in their roles. তাহলে কি স্কিল, কি নলেজ এন্ড টাস্কস বিজনেস অ্যানালিস্ট নিডস। হ্যাঁ, তাদের কি কি স্কিল দরকার, এবং তাদের যদি কোনো প্রফেশনাল ডিগ্রি লাগে,
নলেজ, স্কিল, কি কি স্কিল থাকতে পারে তাদের? প্রোগ্রামিং জানতে হবে, তাদের ডেটা নিয়ে কাজ করতে হবে, ডেটা অ্যানালাইসিস জানতে হবে। হ্যাঁ, সো এন্ড হোয়াট টাস্কস দে উইল সার্ভ। হ্যাঁ, সে যদি ডেটা কালেকশন না জানে, সে যদি ডেটা অ্যানালাইসিস না জানে, হাউ দে উইল শো দ্য ভিজুয়ালাইজেশন অফ দ্য ডেটা অ্যান্ড হাউ দে অ্যানালাইসিস দেন দ্য ডেটা, মানে বিজনেস। আমি যদি ডেটা অ্যানালাইসিস না জানি তাহলে তো আমি বিজনেস অ্যানালাইস করতে পারবো না। দেন রাকিবুল, কিছু বলছো? আচ্ছা, স্কোপ কি covers all aspects of business analysis including requirements. আমি স্কোপ নিয়ে আগে কথা বলছিলাম। স্কোপ হচ্ছে আমার কি বলে লিমিটেশন, কতটুকু আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো, তো কাভার করতে পারবো। কাভার্স অল অ্যাসপেক্টস অফ বিজনেস অ্যানালাইসিস, সকল ধরনের উম, ঠিক আছে, এগুলো হচ্ছে কন্টেন্ট ইউসেজ। ইট প্রোভাইডস এ কমন ল্যাঙ্গুয়েজ এন্ড বেস্ট প্র্যাকটিসেস ফর বিজনেস অ্যানালিস্টস ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এটা অনেক ইউজ আছে ওয়ার্ল্ড ওয়াইড। অডিয়েন্স, অডিয়েন্স কারা? বিজনেস অ্যানালিস্টস, প্রজেক্ট ম্যানেজার্স, প্রোডাক্ট ম্যানেজার্স এন্ড anyone involved in analyzing and defining business needs and solutions. মোস্ট অফ দ্য টাইম এটা এই যে বিজনেস ব্যবহার বলেন, বিজনেস অ্যানালাইসিস বলেন, এটা হচ্ছে টপ ম্যানেজমেন্টের কাজ। হ্যাঁ, এগুলো এমপ্লয়ি পর্যায়ে সাধারণত আসে না। সো টপ ম্যানেজমেন্ট সাধারণত ফলো সাচ থিংস। এবার আসেন এক্সাম্পল, যেটা কথা বলছিলাম সেটার এক্সাম্পলটা একটু দেখি। অ্যাপ্লাইং এ ব্যবহার গাইড ভার্সন 3 ইন ব্যাংকিং সফটওয়্যার প্রজেক্ট। তাহলে একটা ব্যাংকিং সফটওয়্যারে প্রজেক্ট, অর্থাৎ ব্যাংকে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করবে, এই ধরনের প্রজেক্টে ব্যবহার গাইড ট্রি কিভাবে ইউজ হচ্ছে সেটা দেখবো। A bank is planning to launch a new mobile banking app. ভালো কথা, একটা নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ইউজ করতে চাচ্ছে। A business analyst is assigned, তাহলে একজন বিজনেস অ্যানালিস্টকে অ্যাসাইন করা হয়েছে। রাকিবুল, কিছু বলবা নাকি মিক অন হয়ে গেছে? কাস্টমারদের নিডস অনুযায়ী, তাদের প্রয়োজন অনুযায়ী ওই সফটওয়্যারে দিতে হবে আহ, সুবিধাগুলো। হ্যাঁ, তারা কি চায়, কাস্টমার কি চায়। ধরুন কাস্টমার মানি ট্রান্সফার করতে চায় easily, so there should be implemented in the software. ঠিক আছে, তাহলে আগে নিড এবং প্রয়োজনগুলো ক্যাপচার করে নিতে হবে। এবার দেখেন হাউ দ্য বিএ ইউজেস ব্যবহার গাইড থ্রু। বিজনেস অ্যানালিস্ট কি করছে? The BA develops a business analysis plan
একটা প্ল্যান তৈরি করলো। ডিফাইনিং হু দ্য স্টেক হোল্ডার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেক হোল্ডার্স কি, কি বলতে পারবেন? হোয়াট ইজ স্টেক হোল্ডার? স্টেক হোল্ডার বলেন কেউ? সবাই তো মোটামুটি জয়েন করে ঘুমাচ্ছেন মনে হয় বৃষ্টির দিন। আছেন কেউ? এই যে তামান্না জারিন, তিমা। ইয়েস স্যার। স্যার স্টেক হোল্ডার মানে হচ্ছে যে ওভারঅল ইনডিরেক্টলি আর ডিরেক্টলি যারা হচ্ছে যে এই জিনিসটার সাথে কানেক্টেড থাকে বা বেনিফিটেড হয় তাদেরকে স্টেক হোল্ডার বলি। হ্যাঁ, মানে কিছুটা রাইট। Stakeholders basically means all the related parties of the business, মানে আমার বিজনেসের সাথে যতভাবেই যত বিজনেস রিলেটেড আছে, দে ক্যান বি কাস্টমার্স, সাপ্লায়ার্স, ব্যাংক, creditors, whatever they are the stakeholders. But business analyst কি করে? First of all, he will find the proper key stakeholders or who are the important parties of the business, কারা তারা, তাদেরকে বের করে। হুম, যেমন ধরেন কাস্টমারদের মধ্যে সবাই তো আমার রেগুলার ইউজার্স না। আমার যারা আমার আহ, খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট, যেমন ধরেন ডেটা সায়েন্স একটা খুব ইম্পর্টেন্ট ডেটা অ্যানালাইসিসে, যে আমার কয়টা কাস্টমার, পার্সেন্টেজ কত। যেমন ধরেন একটা কোম্পানিতে যদি ধরেন সেলসের 20% একটা কাস্টমারের কাছে যায়, দেন হি উইল ইয়োর প্রাইম কাস্টমার, 20% ওর কাছে যায়। সো এগুলোর ডেটা দিয়ে বের করা সম্ভব আর কি। সো ফার্স্ট অফ অল ডিফাইন হু কি স্টেক হোল্ডার্স, হোয়াট মেথডস উইল বি ইউজড ফর গ্যাদারিং রিকোয়ারমেন্টস। এটা ইন্টারভিউ হইতে পারে, সার্ভে হইতে পারে, অনেকটা রিসার্চ, রিসার্চে ডেটা কালেকশনের মতো। বিভিন্ন রকম আমরা প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা নেই, ইন্টারভিউ মেথড, সার্ভে মেথড, আরো অনেক ধরনের মেথড আছে। সে যে কোনো একটা ফলো করা যাবে। অ্যান্ড হাউ চেঞ্জেস, যেমন নাও এডেজ ইটস কমন যে গুগল থেকে নেওয়া বিভিন্ন ডেটা, যে মানুষ কোনটা সার্চ করছে, কোন প্রোডাক্টটা বেশি সার্চ করছে, কি লিখে সার্চ করছে। সো এইভাবে যেভাবে আমরা আহ, ইয়ে ঠিক করি, প্রোডাক্টের নাম ঠিক করি, বা এখন দেখা যায় লোগো ডিজাইন থেকে সবকিছুই কিন্তু অ্যানালাইসিসের মাধ্যমে হয়। মানে মানুষের এক্সপেকটেশন কোন ধরনের থাকে। যেমন লোগো ডিজাইনে একটা হিউজ চেঞ্জ চলে আসছে এই বিজনেস অ্যানালিটিক্স এর কারণে, আহ, বিশেষ করে এআই এর পর থেকে, এআই আসার পর থেকে, যে মানুষ কোন ধরনের লোগোর প্রতি বেশি অ্যাট্রাক্টেড। হ্যাঁ, তো সেইভাবেই লোগো সেট করা হয় নতুন বিজনেস গুলোতে। যেমন বিজনেসের নাম সেট করা হয় এভাবে। আপনারা তো জানেন, যদি ইয়ের সাথে, ওয়েবসাইটের সাথে জড়িত থাকেন, যে ওয়েবসাইটের নাম যখন ডোমেইন নেওয়া হয়, তখন কিন্তু দেখা হয় যে কোন ধরনের ওয়েবসাইটে ইয়ে বেশি হয়, ব্রাউজ বেশি হয়, বা মানুষ সার্চ করে কোন ধরনের লেখালেখি। হ্যাঁ, তো ওই ধরনের রিলেটেড ওয়েবসাইটের নাম দেওয়া হয় যাতে করে মানুষ বেশি ট্রাফিক পাওয়া যায়। আচ্ছা, elicitation collaboration, the BA conducts interviews and focus groups with users to understand what features they need in the app, such as balance checking, fund transfer, and biometric login. হ্যাঁ, সো মানুষ কি ধরনের রিকোয়ারমেন্টস চাচ্ছে সেটা কিভাবে পাবো, এলিসিট করে আনবো কিভাবে, ইন্টারভিউস এর মাধ্যমে। ঠিক আছে? সো আমার আগে দেখলাম সব কাস্টমার কাছে তো যাওয়া সম্ভব না। তো আমার পার্সেন্টেজ অনুযায়ী যে কাস্টমার গুলো আমার কি কাস্টমার্স, আই উইল get information from them. Then requirements life requirements traceable metrics, একটা এক ধরনের মেট্রিক্স ইউজ করবে টু ট্র্যাক ইচ রিকোয়ারমেন্ট ফ্রম ইটস সোর্স থ্রু টু ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং। এই মেট্রিক্স এর মাধ্যমে কি করবে, প্রত্যেকটা রিকোয়ারমেন্টস, অর্থাৎ ক্লায়েন্টস তো অনেক ধরনের রিকোয়ারমেন্টস চাইবে,
সব তো আর দেওয়া পসিবল না। ক্লায়েন্ট বলবে আমাকে ফ্রিতে কল করতে দাও, আমাকে ফ্রিতে ট্রান্সফার করতে দাও, আমাকে ফ্রিতে, মানে অনেক ধরনের চাইবে। সো এগুলোর সোর্স থ্রু ডেভেলপমেন্ট এন্ড টেস্টিং, যে এগুলো কতটা ভায়াবল, হ্যাঁ এটা করলে কি হবে, ইম্প্যাক্ট কি হবে, প্রত্যেকটা রিকোয়ারমেন্টকে আমরা যাচাই বাছাই করবো। ইফ এই চেঞ্জ ইজ রিকোয়েস্টেড, যেমন এডিং ফিঙ্গারপ্রিন্ট লগ ইন, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে চাই, সো বি অ্যানালিস্ট কি করবে, অ্যাসেস দ্য ইম্প্যাক্ট এন্ড আপডেট স্টেক হোল্ডার্স, যেটা একটু আগে বলছিলাম। ও দেখবে যে আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করলে কি সুবিধা হয় না অসুবিধা হয়, সুবিধা হলে কতটা, কত পার্সেন্ট অসুবিধা হয়, মানে কত মানুষ ফিঙ্গারপ্রিন্ট আসলে ইউজ করতে পারে, বা কতজনের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অপশন থাকে, সেগুলো যাচাই বাছাই করে দেখবে যে যদি পসিবল বা পসিবল না কেন, পসিবল না হলে বলবে এই কারণে পসিবল না। নাম্বার ফোর, স্ট্র্যাটেজি অ্যানালাইসিস, তাহলে স্ট্র্যাটেজি তো লাগবেই যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে। বিএ ওয়ার্কস উইথ লিডারশিপ, তাহলে লিডারশিপের লিডারদের সাথে বসবে টু ডিফাইন দ্য বিজনেস নিড, বিজনেস কি চায়। ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন, তাহলে কাস্টমার কি প্রয়োজন এটা ইনক্রিজ করবে, স্যাটিসফ্যাকশন যে স্যাটিসফাই কিনা, এন্ড রিডিউস ইন ব্রাঞ্চ ভিজিটস বাই 30% উইদিন 6 মান্থস। হ্যাঁ, ব্রাঞ্চ ভিজিটস 6 মাসের মধ্যে 30% রিডিউস করবে, ঠিক আছে। সো দে ইভ্যালুয়েট ডিফারেন্ট সলিউশনস অপশনস, কাস্টমার বিল ভার্সেস থার্ড পার্টি অ্যাপ, তাহলে ডিফারেন্ট সলিউশন অপশন গুলো চেক করবে, যে কাস্টমার বিল দিলে ভালো হবে, মানে কাস্টমার নিজে নিজে কাস্টমাইজ করতে পারবে এভাবে দিলে, অথবা থার্ড পার্টি অ্যাপ, নাকি কোনো থার্ড পার্টি অ্যাপ দিয়ে এই কাজগুলো করবে, হ্যাঁ এই ধরনের বিভিন্ন ধরনের ক্রুশাল প্রবলেম গুলো সলভ করা হবে। Next, requirements analysis and design definition. So they be a business analyst creates use cases and user stories detailing how customers will interact with the app. So এটা যখন অ্যাডভার্টাইজ করা হবে তখন দেখানো হবে যে এটা ইউজ করলে কি কি সুবিধা পাওয়া যাবে, যেটা আমরা দেখি। Requirements are modeled using process flow diagram and wireframes. তো এগুলো আমরা ভিজুয়ালাইজেশন, একটা ডেটা ভিজুয়ালাইজেশন, এগুলো দেখানো হবে যে এটার এভাবে এভাবে ইউজ করা হবে, হ্যাঁ এটা এই সফটওয়্যার এভাবে ইউজ হবে, তো এটার ডেটাটা এভাবে, আপনার ডেটা সিকিউর থাকবে, মানে এই ধরনের অনেক কিছু ডায়াগ্রামের আকারে দেখানো হয়, বা ওয়াইর ফ্রেমস, এগুলো এক ধরনের ভিজুয়ালাইজেশনের ইয়ে আর কি পার্ট। সো লাস্ট ওয়ান হচ্ছে সলিউশন ইভ্যালুয়েশন। So after development, the business analyst evaluates whether the app meets the original business objectives, হ্যাঁ বিজনেসের যে অবজেক্টিভ ছিল আর গোল ছিল, ইজ ইট মিটিং দ্য পারপাস অর নট। সো কি কি অ্যাপ আপ টাইম ও ইউজার ফিডব্যাক, রিডাকশন ইন ব্রাঞ্চ ভিজিটস। তো বিজনেস চেয়েছিল তাহলে আমার যদি অ্যাপ হয়ে যায় তাহলে কাস্টমাররা আমার সাথে অনেক ইজিলি কি কানেক্ট হতে পারবে, আমাকে কাস্টমারকে সবকিছুর জন্য ব্রাঞ্চে যেতে হবে না। হচ্ছে কিনা, that has to be identified. So they collect data and recommend further enhancement for version 2. তো যদি ডেটা ইয়ে হয় এবং রিকমেন্ড করবে যে আর পরে আরো এনহ্যান্সমেন্ট প্রয়োজন, আর একটু আপডেট করা প্রয়োজন, এখানে কোথায় কোথায় কি প্রবলেম গুলো ঠিক করা উচিত, যদি বাগ থাকে এগুলা সলভ করা দরকার। লাস্ট ওয়ান হচ্ছে কি অ্যাসপেক্টস অফ রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট ইন ব্যবক গাইড 3। রিকোয়ারমেন্টস কি কি, রিকোয়ারমেন্টস এগুলো আমি তো পড়ে ফেলছি অলরেডি। এলিসিটেশন কোলাবোরেশন লাগবে, অ্যানালাইসিস এন্ড ডিজাইন করতে হবে, রিকোয়ারমেন্টস লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন এবং ভেরিফিকেশন ভ্যালিডেশন, এগুলো যেগুলো আলোচনা করলাম উদাহরণে, এগুলোই আরেকবার বলা হচ্ছে আর কি, অ্যাসপেক্টস অফ রিকোয়ারমেন্টস। মোটামুটি এখানে শেষ। এই চ্যাপ্টারে আমরা যা দেখলাম, দেখলাম কোলাবোরেটিভ নেগোসিয়েশন, তারপরে দেখলাম ক্রাইসিস ম্যানেজমেন্ট, আচ্ছা এখানে প্ল্যানিং ফর বিজনেস কমিউনিকেশন, কি কি করতে হবে, প্ল্যান করতে হবে, নেগেটিভ নিউজ এন্ড ক্রাইসিস কমিউনিকেশন। সো লাস্ট ওয়ান হচ্ছে স্মার্ট টেকনিক্স ফর রাইটিং রিকোয়ারমেন্টস, আর লাস্ট ওয়ান হচ্ছে ব্যবক ভার্সন 3 গাইডলাইন।
তো এখান থেকে উদাহরণগুলো আপনারা ভালো করে দেখবেন, কারণ এক্সাম্পল আকারে থাকতে পারে, যে এক্সাম্পল শো করতে বলতে পারে, এই আসপেক্টে এক্সাম্পল দিয়ে বুঝাও, বা এই আসপেক্টে একটা এক্সাম্পল দাও যে এটা কিভাবে কানেক্টেড। ঠিক আছে? তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই চ্যাপ্টারের উপর? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করেন। কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, Yes, সেকশন sir. এ। হ্যাঁ, অলিথা সান কিছু বলবা? না আচ্ছা স্যার, মানে আমি অ্যাটেন্ডেন্স দিতে গেছিলাম, একটু আগে বলে ফেলছি আর কি। আচ্ছা, সেকশন করো ফার্স্ট, ইয়ে করো 1090। আচ্ছা, অলিথা সান 1004।